আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করছি গুপ্তিপাড়ার একটি অজানা ভয়ানক রহস্যময় গল্প নিয়ে। গল্পটি একটি পুরনো রেল সাঁকো আর তার পাশে থাকা একটি নিস্তব্ধ গ্রাম ফিতা গ্রামকে ঘিরে, যেখানে রাত নামলেই শুরু হয় ছায়ার খেলা আর শুনতে পাওয়া যায় কান্না যা কেউ স্বীকার করে না। এই গল্পটি পুরোপুরি কাল্পনিক। এটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বানানো হয়েছে, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সানডে মিস্টারির তরফ থেকে আমি অনিক আপনাদের শোনাতে চলেছি একটি গল্প যা শুরু হয় ট্রেনের শব্দ দিয়ে, কিন্তু শেষ হয় নিঃশব্দ এক মৃত্যুর মধ্য দিয়ে। চোখ রাখুন, কারণ গল্প এখন শুরু হতে চলেছে। গুপ্তিপাড়া রেল সাঁকো ও ফিতাগ্রাম। রাত 12টা। গুপ্তিপাড়ার দুটো পুরনো রেল সাঁকোর ওপর দিয়ে হঠাৎ একটা ট্রেন চলে গেল। শব্দটা যেন পুরো গ্রাম কাঁপিয়ে দিল। এই সাঁকোগুলোর একটা ইতিহাস আছে। কেউ বলে এখানে ট্রেনের ধাক্কায় কেউ মারা গেছে, কেউ বলে নিজের ইচ্ছেতেই লাফিয়ে পড়েছিল। কিন্তু সবাই জানে যেই রাত 12টা বাজে এই সাঁকোর ধারে কেউ থাকে না। সাঁকোর পাশেই একটা ছোট গ্রাম আছে, ফিতা গ্রাম। অন্ধকারে ডুবে থাকা গ্রাম। দিনের বেলাতেই যেখানে আলো কম পড়ে, রাত হলে লোকজন দরজা বন্ধ করে রাখে। একদিন গ্রামের এক যুবক রাহুল সাহস করে সাঁকোর দিকে বেরিয়ে পড়ল। বন্ধুরা বলেছিল পিছিয়ে যা, ওখানে কেউ বাঁচে না, কিন্তু সে শোনেনি। এইসব ভূতভূত আমি মানি না, এত সব গুজব। সে রেল লাইনের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস শরীরের ভেতর দিয়ে গেল। সাঁকোর ওপর পৌঁছাতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সে ট্রেনের শব্দ শুনতে পেল না, পাখির ডাক শুনতে পেল না, এমনকি নিজের নিঃশ্বাসও যেন থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে সাঁকোর ওপারে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখতে পেল। সাদা শাড়ি পরা, লম্বা চুল, মুখ ঢাকা। তো রাহুল বলল, কে কে তুমি? মেয়েটা কিছু বলল না, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুল পেছাতে থাকলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। এখন সে মাঝখানে, আর তার সামনে পেছনে দুই সাদা শাড়ির মেয়ে। লোকজন বলে সেদিন রাতে কেউ রাহুলকে আর খুঁজে পায়নি, শুধু তার মোবাইল পাওয়া গিয়েছিল। সাঁকোর মাঝখানে পড়েছিল। ক্যামেরায় শেষ একটা ভিডিও রেকর্ড করা ছিল। মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটা শেষবার প্লে করা হয়েছিল ফিতাগ্রামে পুরনো কালী মন্দিরে। ভিডিওতে দেখা গেল রাহুল সাঁকোর মাঝখানে দাঁড়িয়ে, চারদিক অন্ধকার। হঠাৎ তার মুখটা ফ্রেম থেকে সরে গেল, আর ক্যামেরা নিজে নিজে ঘুরে গেল। এক ঝলক আলোয় দেখা গেল মেয়েটির মুখ, গলিত, রক্তে ভেজা, আর চোখের জায়গায় ছিল শুধু শূন্যতা। ভিডিওটা সেখানেই থেমে গেল, কিন্তু মোবাইলের ফোল্ডারটায় লেখা ছিল শি ইজ বিহাইন্ড ইউ। আর এরপর থেকে যেই ভিডিওটা দেখতে চেয়েছে সে অন্তত একবার সেই সাঁকোয় গিয়েছে আর ফিরে আসেনি। রাহুলের মা এখনও প্রতিদিন সন্ধেবেলা সাঁকোর দিকে তাকিয়ে থাকে, মুখে বলে আমার ছেলে আবার আসবে হয়তো একদিন। কিন্তু লোকেরা বলে মাঝে মাঝে সেই মহিলা মাঝ রাতে ছুটে যায় সাঁকোর দিকে, আর তার গলার আওয়াজ শোনা যায়, রাহুল ফিরে আয়, ওরা তোকে নিয়ে গেছে। সাঁকোটা এখনো দাঁড়িয়ে আছে, ট্রেন এখনো চলে, আর মাঝরাতে কেউ কেউ এখনো মেয়েটাকে দেখে। যদি কোনোদিন ফিতাগ্রামের রাস্তা ধরে গুপ্তিপাড়ার সাঁকোর দিকে যান আর রাত 12টা বেজে যায় আর আপনি শুনতে পান কারো গলার আওয়াজ, তখন দয়া করে পিছন ফিরে তাকাবেন না, কারণ কেউ হয়তো এখনও আপনার জন্য অপেক্ষা করছে। সানডে মিস্ট্রি তরফ থেকে আমি অনিক, আমরা আপনাদের আরেকটি ভয়ানক গল্প শোনাচ্ছি। এগুলো শুধুমাত্র একটি গল্প, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। গুপ্তিপাড়া একটি শান্ত জনপদ, কিন্তু তার এক কোণে একটি শ্মশান ঘাট, যেখানে রাত 12টার পর মৃত আর জীবনের মাঝে আর পার্থক্য থাকে না।
কিন্তু শান্ত পাঁচলো গল্প। এখানে প্রতি 50 বছর অন্তর কারো না কারো আত্মা আবার ফিরে আসে বলি নিতে, শাস্তি দিতে। আজ আমরা শোনাবো সেই গল্প যেখানে ইতিহাসের পাপ ভবিষ্যতের প্রাণ নিয়ে নেয়। এটাই গুপ্তিপাড়ার শ্মশানঘাট। রাতের ট্রেনটা থেমে গেল গুপ্তিপাড়া স্টেশনে। অন্ধকারে ছায়া ভেসে উঠছে। স্টেশনটা যেন শ্বাস নিচ্ছে। এই স্টেশনেরই এক কোণে নেমে পড়ে ইতিহাসবিদ সায়ন আর তার বান্ধবী নন্দিনী। এই শ্মশানঘাটটা নিয়ে যত সব গুজব, আসল ইতিহাস খুঁজতে এসেছি, ভুটটুত কিছুই নেই। ওরা চলল সেই পুরনো শ্মশানঘাটের দিকে। বাতাস যেন ভারী নিঃশব্দ। আর পথের পাশে এক বৃদ্ধা দাঁড়িয়ে বলে উঠল, ঘাটে গেলে আর ফিরবি না, শুধু ছায়া ফিরে আসে। সন্ধ্যা গড়িয়ে গেছে। শ্মশান ঘাটের গা ছমছমে পরিবেশে ওরা পৌঁছালো। পায়ের নিচে শুকনো পাতা মোচমোচ করে। হঠাৎ নন্দিনী কুড়িয়ে পেল একটা রূপার পুরনো চুড়ি আর পড়েই ফেলল। নন্দিনী এক্সাইটেড, দেখো কীরকম অদ্ভুত নকশা, মনে হচ্ছে কারোর। ঠিক তখনই বাতি নিভে গেল। গাছের পাতার ফাঁকে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো, মেয়ের কান্না, আমায় ফেরাও, আমি মরতে চাইনি। পরদিন ওরা দেখা করল পুরোহিত মহেশ কাকুর সঙ্গে। তিনি জানালেন এক অভিশপ্ত ইতিহাস। মহেশ কাকু, 1719 সালের এক অমাবস্যায় জমিদার বিষ্ণুনাথ রায় এক তরুণীকে জীবন্ত বলি দেয়। তার আত্মা আজও শ্মশান ঘাটে ঘুরে বেড়ায়। প্রতি 50 বছর অন্তর সে খুঁজে নেয় 3 জনকে। সায়ন, আবার ভূতের গল্প? আমি কিন্তু বিজ্ঞান মানি। মহেশ কাকু, তুমি বোঝনি, তুমি সেই 3য় জন, অবিশ্বাসী। নন্দিনী হঠাৎ নিখোঁজ। সায়ন ঘাটে খুঁজে খুঁজে দেখে বারবার একই গলি, একই দেহ, একই কান্না। ঘড়ি আটকে আছে 12টা 6। দেওয়ালে লেখা, পাপ ফিরে আসে, গুপ্তিপাড়ায় পাপ মাফ হয় না। সায়ন অস্থির, ভীত। এ কি হচ্ছে আমার সাথে? এটা সত্যি তো? সে দেখে একটা মৃতদেহ পড়ে আছে। মুখটা নন্দিনীর, কিন্তু চোখে তার নিজের ভয়। হঠাৎ এক গাছে খোদাই পাওয়া যায়, বলির শেষ কিস্তি এখনো বাকি। সে এক গাছের গোড়ায় বসে থাকা ছায়াকে দেখে মৃত মেয়েটি পিশাচি বলে উঠল, তুই বলি দিবি না আমি নিজে নেব? সায়নের মুখে শেষ কথা, নন্দিনী বাচুক, আমি রাজি। পরদিন সকাল। সংবাদ শিরোনাম, গুপ্তিপাড়ার শ্মশান ঘাটে পাওয়া গেল যুবকের মৃতদেহ। পাশে খোদাই, বলির শেষ কিস্তি পরিশোধ হলো। নন্দিনী ফিরে এলো, কিন্তু তার ছায়া নেই। শিশুরা জিজ্ঞেস করে, দিদি তুমি কি মানুষ না ছায়া? গুপ্তিপাড়া, যেখানে পাপ থেমে থাকে না, যেখানে সময়ও শাস্তি দেয়। তুমি কি যাবে গুপ্তিপাড়ার শ্মশান ঘাটে? মনে রেখো, পরবর্তী 3 জন এখনও বাছা হয়নি। এই গল্পটি শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর কোনো অংশ বাস্তবের সাথে মিল নাও থাকতে পারে। আমাদের এই ছোট্ট ভৌতিক গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তুমি যদি গুপ্তিপাড়া থেকেই এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি গুপ্তিপাড়ার দর্শক। দেখা হচ্ছে পরের এক অজানা অদ্ভুত গল্পে। সাবধানে থাকো আর অন্ধকারে একা যেও না।